আরজি করের পর থেকে মেয়েদের জন্য অন গ্রাউন্ড কি কিছু চেঞ্জ হয়েছে? তুমি অ্যাজ আ মহিলা তুমি কি কোনো চেঞ্জ ফিল করতে পেরেছো? আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে মা দুর্গার আরাধনা হয়, আমরা অ্যাজ এ আইডল যেখানে রানী রাসমণিকে মানি, সেখানে একটি নারীর সাথে এত বড় ঘটনা ঘটলো, আর তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ডটা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারে। ৮টার পর মেয়েরা কেন বাইরে বেরোবে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এরকম একটা স্টেটমেন্ট, তুমি পলিটিক্যাল লাইন ছেড়ে দাও। তুমি একজন মেয়ে হয়ে তোমার কিরম লাগলো শুনে এটা? She tried to slap on the face of every woman voters who voted for her and who had been voting for her since the last 15 years. যে মেয়েগুলো চাকরি করে ফিরছে, তাদের নিরাপত্তার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ সরকার নেবে না, এটাই উনি বলতে চাইছেন। তো এর থেকে বড় ডিসক্রিমিনেশন কি হতে পারে? নমস্কার, আমার নাম প্রমিতা মুখার্জি। আজকে বাংলার রায় পডকাস্টে আমাদের সাথে আছে যুবনেত্রী অঙ্কিতা বিশ্বাস। অঙ্কিতা আমাদের কলকাতার মেয়ে, কলকাতায় পড়াশোনা করেছে, কলকাতায় বড় হয়েছে। অঙ্কিতা, তোমার সাথে অনেক কিছু জানতে চাই তোমার থেকে, যে শহরটা কিভাবে চেঞ্জ হয়ে গেছে গত ১০-১২ বছর, ১৫ বছরে। আহ অনেক কিছু পাল্টেছে কলকাতায়, মোস্টলি খারাপের দিকেই পাল্টেছে। আমরা যারা বাইরের থেকে আসা যাওয়া করি, আমরা সেটা চোখের সামনে দেখতে পাই। তুমি শহরে আছো, তুমি সেটা চোখের সামনে দেখতে পাওয়ারই। আহ অঙ্কিতা, শুরুই করবো আরজি কর নিয়ে, কারণ আরজি কর একটা এমন একখানা ঘটনা ঘটেছিল যে মোটামুটি সারা শহর রাস্তায় নেমে এসেছিল। তুমিও তো তখন নেমেছিলে রাস্তার প্রতিবাদে। তো আরজি করের পর থেকে মেয়েদের জন্য অন গ্রাউন্ড কি কিছু চেঞ্জ হয়েছে? তুমি অ্যাজ আ মহিলা তুমি কি কোনো চেঞ্জ ফিল করতে পেরেছো? টু বি অনেস্ট, যখন আরজিকর ঘটনাটা হয়েছে, প্রথম যেটা চেষ্টা হয়েছে মানুষের কাছে পৌঁছানো যে এটা একটা সুইসাইড, প্রশাসন দ্বারা যেটা একটা মানে ঢাকার চেষ্টা করেছে। কনস্পিরেসি করে ব্যাপারটাকে ঢাকার চেষ্টা করেছে। এত বড় একটা জঘন্য অপরাধকে তারা সুইসাইড দেখানোর চেষ্টা করেছে। সেটা যখন হলো না, তারপরে আমরা দেখলাম যে কি করে যারা ওটার মধ্যে জড়িত ছিল তাদেরকে বাঁচানোর জন্য একটা স্কেপগোটকে সামনে করা। বাট এটার পরিপ্রেক্ষিতে এটা আমি বুঝতে পেরেছি, আমরা সবাই এটা অনুভব করেছি, সব আইডিওলজি লাইনস থেকে বেরিয়ে এসে নিউট্রাল পিপলও অন গ্রাউন্ড নেমেছে অ্যান্ড দে ডিড নট একসেপ্ট দিস ক্রাইম অ্যাজ এ নর্ম, যেটাকে বলা হয়। কারণটা খুবই স্বাভাবিক। আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে যেখানে মা দুর্গার আরাধনা হয়, যেখানে মা কালীর পুজো হয়, আমরা অ্যাজ এ আইডল যেখানে রানী রাসমণিকে মানি, যেখানে আমরা মাতঙ্গিনী হাজরাকে মানি, সেখানে একটি নারীর সাথে এত বড় ঘটনা ঘটলো, আর তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রীর যে স্ট্যান্ডটা, সেটা পশ্চিমবঙ্গের মানুষ মেনে নিতে পারেনি। স্পেসিফিক্যালি উইমেন অ্যাক্রস আমাদের এইজের যে হুম। এজ গ্রুপের মেয়েরা, তারা এটা স্পেশালি ফিল করেছে যখন আমরা দেখছিলাম যে সারা পশ্চিমবঙ্গ জুড়ে যখন প্রোটেস্ট চলছিল, আর ওই প্রোটেস্টের মধ্যে যে প্রশাসনিক একটা দাওয়া করার চেষ্টা হচ্ছিল, আমরা দেখলাম যে এভিডেন্স মেটানোর চেষ্টা করা হলো প্রশাসন দ্বারা। অবভিয়াসলি প্রশাসন দ্বারা হচ্ছে মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে ব্যক্তিগতভাবে ওটা চাইছে। আমরা দেখলাম যে পোস্টমর্টম ঠিকঠাক হতে পারল না। আমরা দেখলাম যে যে ৪ দেওয়ারির ভিতরে যে ঘটনাটা হয়েছিল, ওই ওই দেওয়ালটা ভেঙে দেওয়া হলো। বিল্ডিং এর উপরে হামলা হলো। যে ডক্টরসরা অন গ্রাউন্ড প্রোটেস্ট করছিল, তাদের উপরে অ্যাটাক হলো। আর মুখ্যমন্ত্রী গিয়ে তাদের পাশে একবার দাঁড়ালো না। তো এটা একটা খুবই, এটা শুধুমাত্র একটা ক্রাইম এগেইনস্ট উমেন না, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি, অ্যান্ড এটা সাপোর্টেড অ্যান্ড মানে প্রমোটেড বাই দ্য গভর্নমেন্ট, আমার মনে হয় স্টেট গভর্নমেন্ট। আরজি করে যেরকম তুমি বললে পলিটিক্যাল লাইনের ঊর্ধ্বে গিয়ে লোকজন রাস্তায় নেমে প্রোটেস্ট করেছে। তোমার আশপাশের লোকজন যারা পলিটিক্যাল নয়, তোমার স্কুলের যারা, তোমার আশপাশের বন্ধু-বান্ধব যারা, তারাও নিশ্চয়ই রাস্তায় নেমেছিল। Huh. At that time, I just completed with my graduation হুম। from Delhi University. Then I did my law from Delhi University itself. তো আমি যখন দেখলাম মানে বাংলার মাটিতে দেখলাম যে আমার পাশের বাড়ির মহিলা, যিনি রাজনীতির থেকে মানে অনেক দূরে, অনেক দূরে তার থাকে। কোনো হ্যাঁ। ইন্টারেস্টও নেই হুম। পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি হচ্ছে কি না। হুম। আমি ওনাকে দেখলাম যে বলছে এটা কিন্তু ঠিক হয়নি, মুখ্যমন্ত্রী ঠিক করেনি। আর ওই মহিলাটি হয়তোবা মানে was praising few days ago about মমতা বন্দ্যোপাধ্যায় যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, হুম। একটা নারী মুখ্যমন্ত্রী। হুম। আর আমরা নোটিস করেছিলাম ২০২১-এ যখন নির্বাচন হয়েছিল, তখন মমতা বন্দ্যোপাধ্যায় একটা ট্যাগলাইন ইউজ করেছিল, "বাংলা বাংলার মেয়েকে চাই।" আর এই ট্যাগলাইনে অনেক মহিলারা মানে মানে some way or the other
তাদেরকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছিল অনেক ফার্স্ট মানে হুম। মানে ফার্স্টলি ইনফ্লুয়েন্স করার চেষ্টা করা হয়েছিল। ইট ওয়াজ হুম। নট আ ভেরি মানে যে ইমোশনটাকে যেটা খেলা হচ্ছে, ইট ওয়াজ ফার্স্ট ইমোশন। তো ওটা ওরা ফিল করেছে আরজি করের পর যে এটা বাংলার মেয়ে, যদি একটা বাংলার মেয়ে মুখ্যমন্ত্রী হয়, বাংলার মেয়ের সাথে একটা ঘটনা হচ্ছে, ওই আরজি করে যে অভয়া, ও তো বাংলার মেয়ে ছিল, তার সাথে যে ঘটনাটা হয়েছে, আর মাননীয় মুখ্যমন্ত্রীর স্ট্যান্ডটা ওটা নিতে পারে এখানকার মহিলারা। অভয়া তো প্রথম এবং শেষ নয়। অবশ্যই। তারপর দুর্গাপুর ঘটেছে, সাউথ কলকাতা ল কলেজ ঘটেছে, অনেক স্টেটমেন্ট এসছে। আমি আগে তো কামদুনি, পার্কস্ট্রিট এগুলোতে যাচ্ছিই না। ঠিক আছে? যে ৮টার পর মেয়েরা কেন বাইরে বেরোবে? একজন মহিলা মুখ্যমন্ত্রীর থেকে এরকম একটা স্টেটমেন্ট, তুমি পলিটিক্যাল লাইন ছেড়ে দাও। তুমি একজন মেয়ে হয়ে তোমার কিরম লাগলো শুনে এটা? যখন দুর্গাপুরে বেসরকারি মেডিকেল কলেজটাতে একটা ওড়িশার থেকে পড়তে এসেছে, পশ্চিমবঙ্গের মাটি, আমি অ্যাজ আই মেনশন, সবাই ভাবে এখানে খুব মহিলারা প্রাধান্য পায়। মহিলাদের জন্য স্পেস আছে, যেটা মানে যেটা নিয়ে আমরা প্রাউড ফিল করতাম। হুম। ওখানে অন্য রাজ্যের থেকে একটি মেয়ে মেডিকেল পড়তে আসে, তার সাথে এরকম একটা ঘটনা হয়, গণধর্ষণ কাণ্ড হয়। কিন্তু তার পরিপ্রেক্ষিতে মাননীয় মুখ্যমন্ত্রী সেই ৫ স্টেটের রেপ কেসে যেরকম স্টেটমেন্ট দিয়েছিল যে ওই মেয়েটি কি করছিল ওখানে, ওই স্টেটমেন্টটাকে একটু ঘুরিয়ে দিল যে রাত ৮টার পর মেয়েটি বাইরে কি করছিল। এটা বলার পর আমার মনে হয় পশ্চিমবঙ্গের মহিলাদের মুখে একটা মানে উনি she tried to slap on the face of every woman voters who voted for her and who had been voting for her since the last 15 years, যারা আশা করেছিল যে একটা মহিলা মুখ্যমন্ত্রী হবে। হুম। এই মহিলা মুখ্যমন্ত্রীটি পার্কস্ট্রিটের সময় সেম করলো। কামোদিনী রেপ কেস যদি আপনি দেখেন, এই ডিরোজিও কলেজ থেকে, মানে আপনারা দেখুন প্যাটার্নটা, যুবতীর সাথে একটা ঘটনা ঘটছে, একটা যুবতী যে স্বপ্ন নিয়ে আসছে, পড়াশুনো করবে, দেশের সেবা করবে, কাজ করবে, আর তারপরে তার বেরোনোর প্রতিবন্ধ লাগিয়ে দিচ্ছে আপনি রাত ৮টার সময়। তার মানে যে মেয়েগুলো চাকরি করে ফিরছে, তাদের নিরাপত্তার দায়বদ্ধতা পশ্চিমবঙ্গ সরকার নেবে না। এটাই উনি বলতে চাইছেন। তো এর থেকে বড় ডিসক্রিমিনেশন কি হতে পারে? যে পশ্চিমবঙ্গের মাটিতে মেয়েরা চাকরি করতে যারা বেরোচ্ছে বা কলেজ থেকে টিউশন করে বা কম্পিটিটিভ এক্সামস এর জন্য টিউশন করে, নার্স যারা নাইট ডিউটি করছে, night যারা duty কি যাবে করছে। না নাইট ডিউটি হ্যাঁ, করবে না? তো উনি এটা একটা খোলা অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছে পারপেট্রার্স দেরকে, যারা এসব জঘন্য অপরাধ করে, যে তারা একটা লাইসেন্স পেয়ে গেল। রাত ৮টার পর কোনো মহিলা বেরোচ্ছে, তার সাথে যদি কিছু হয়, প্রশাসনের দায়বদ্ধতা দায়বদ্ধতা নেই। মানে নিজের হাত ঝেড়ে দিল হাত ধরে কমপ্লিটলি। ফেলে এটা করে। মানে রাত ৮টার পর একজন মহিলা বাইরে যাবে না। এটা কি পশ্চিমবঙ্গ না অন্য কোনো আফগানিস্তান টাইপের কিছু তো একখানা আমরা জায়গা? তালিবানকে ক্রিটিসাইজ করি। আমার তো মনে হয় যখন উনি ফুরফুরা শরীফ দরগাতে হিজাব পরে বসেন আর নামাজি মুসলিমের মতন অ্যাক্ট করেন, পুরোটাই ছলনা যেটা। তো ওনার মধ্যে ওই ট্রেডস গুলো এসে আছে, শারিয়া ল ট্রেডস গুলো। একটা মহিলা মুখ্যমন্ত্রী হয়ে যেসব স্টেটমেন্ট উনি একের পর এক দিচ্ছেন, সেটাতে আমার মনে হচ্ছে যে যে শারিয়া লটাকে ইমপ্লিমেন্ট করবে বা মানে করছেন তালিবান শাসিত আফগানিস্তানে, সেটা উনি চাইছেন পশ্চিমবঙ্গের মাটিতে হোক। এরপর হয়তো বলবেন একজন মেহরাম নিয়ে বেরোতে হবে রাস্তায়। হ্যাঁ, হতেই পারে। এটা হতেই পারে। আমি আরেকটা জিনিস যেটা আপনি জিজ্ঞাসা করলেন যে ল কলেজ, কসবা ল কলেজের যে মেয়েটির সাথে যে ধর্ষণ কাণ্ড হলো, আমরা দেখলাম যে যারা করেছে ধর্ষকরা তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা, তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের কার্যকর্তারা। আর তার প্রেক্ষিতে একটা শব্দ বললেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তার মানে শি ইজ সাইলেন্টলি সাপোর্টিং দিস থিং। উনার রাজত্বে বলতে পারি, উনার শাসনে যারা পারপেট্রার্স আছে তারা খুব ওয়েল অফ আছে। কিন্তু মহিলাদের স্থিতি খুবই খারাপ। তুমি এই শহরেই বড় হয়েছো। তুমি ছোট থেকে আ যখন বাইরে বেরোতে ভার্সাস এখন বাইরে বেরোতে, তোমার কি নিজেকে বেশি আনসেফ মনে হয়? অবশ্যই মনে হয়, একদম অবশ্যই মনে হয়। ছোটবেলায় আমি বলব না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আগে যে শাসক দল ছিল তারা খুব একটা উন্নয়ন করেছে। বিকজ আমরা জানি যুবকদের পশ্চিমবঙ্গের যুবকদের মানে being a woman I am a youth too who expects some employment in my state. তো আমরা দেখেছি যে যেভাবে বড়, বড় ইন্ডাস্ট্রিজ কে তাড়ানো হলো, তো ওটার ইমপ্যাক্ট একটা চলে আসছে। এটা স্ট্যাগনেন্ট ইমপ্যাক্ট হয়ে আসছে। তো ওই ইমপ্যাক্টটা আছে। কিন্তু যদি আপনি নারী সুরক্ষার কথা বলেন, আমরা সবসময় জানি যে রাজ্যের যারা শাসক দল, তাদের যে আইডিওলজি, ওই আইডিওলজিটাকে বেস করে কিন্তু রাজ্যের মানুষ ইনফ্লুয়েন্স হয়। রাজ্যের যারা চুরি করে, যারা ডাকাতি করে, তারাও ইনফ্লুয়েন্স হয়। যে রাজ্যের প্রশাসন শক্ত, আমরা দেখেছি উত্তরপ্রদেশে। আজকের ডেটে আমরা যদি দেখি যে ২০১৩ তে যখন মুজাফফরনগর রায়ট হয়েছিল, একটা ইভ টিজিং এ নিয়ে যে এত বড় একটা রায়ট হয়ে গেল,
আর সেই মুজাফফরনগরকে যদি আজকে আপনি কম্প্যারিজন করেন, আপনি দেখবেন যে অনেক রাতে মহিলারাও বেরোচ্ছে। ওখানে আমাদের মহিলারা বেরোতে ভয় পেত, আজকে পারছে। তো ওখানকার রাজ্যের শাসক দলের নীতি যেটা, সে অনুযায়ী আদর্শিত হয়ে রাজ্য কাজ করছে। ওখানকার চোররা ভয় পায়, ওখানকার ডাকাতরা ভয় পায়, ধর্ষকরা ভয় পায়। কিন্তু পশ্চিমবঙ্গে যে ফ্রি লাইসেন্সটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রশাসন দ্বারা দেওয়া হয়েছে, কন্টিনিউয়াসলি একটা হোয়াইট ওয়াশ করার চেষ্টা করা হয় ক্রাইমস গুলোকে। কন্টিনিউয়াসলি আমরা দেখতে পারি যে যখনই নারী বিরোধী কোনো ঘটনা হয়, নারীদের উপর অপরাধ হয়, নারীদের সাথে অপরাধ হয়, তার পরিপ্রেক্ষিতে মুখ্যমন্ত্রী নিজে এসে সেফগার্ড দেয়। আর আরেকটা জিনিস, সে তোষণের রাজনীতি যখন হয়, আমরা আরেকটা জিনিস যেটা আমাদের দেখা উচিত, দুর্গাপুরের যে ঘটনাটা ঘটেছে, তারপরে যখন যাদের নাম এসছে তার মধ্যে থেকে দুটো নামের আগে শেখ ছিল, আর সামথিং ইট ওয়াজ আ মুসলিম নেম। তো সঙ্গে সঙ্গে একটা ডিফেন্সিভ খেলা শুরু হয়ে যায় মাননীয় মুখ্যমন্ত্রী দ্বারা। তো এই জন্য আমার মনে হয় ক্রাইমস গুলোতে আরো বৃদ্ধি হচ্ছে, বিকজ দে থিঙ্ক যে আমরা যা কিছু করতে পারি, আমাদের সাথে কিছু হবে না যতদিন আমাদের দিদি আছে। এই ভাবনাটা প্রত্যেকটা ক্রিমিনাল মাইন্ডে এসে গেছে পশ্চিমবঙ্গে। কিছু কি পাল্টেছে? এতগুলো যে বড় ঘটনা ঘটে গেল, ছোট ঘটনা তো ধরছিই না আমি, ছোট ঘটনা অজস্র রোজই খবরের কাগজ খুললে দেখা যায়। এরপর কি কোনো অলরাউন্ড চেঞ্জ হয়েছে, যে কলেজে সিসিটিভি লেগেছে, হসপিটালে সিকিউরিটি বেড়েছে, কিছু কি দেখেছো কোথাও? একদমই না। যখন আরজিকর ঘটনাটা হলো, আরজিকর মেডিকেল কলেজের, তারপরে যখন ডক্টরসরা রাস্তায় নেমেছিল, তারা কিছু ডিমান্ডস দিয়েছিল। তার মধ্যে থেকে একটা ডিমান্ড ছিল যে রাতে আ ফিমেল মানে পিপল থাকা উচিত অ্যাজ সিকিউরিটি। দে ডিমান্ডেড ফর দিস। তারপর লাইটিং ব্যবস্থার জন্য তারা ডিমান্ড করেছে। তো ওগুলো কিচ্ছুই কিন্তু মানে এমন কিছু সিম্পল লাইট লাগানো যায় না। একটা হাই-ফাই ডিমান্ড কিন্তু ওরা করেন। যে ডিমান্ডটা ওরা মেডিকেল কলেজগুলোতে করেছে, সে ডিমান্ডটা আমার মনে হয় প্রত্যেকটা ইউনিভার্সিটি, কলেজে বা প্রত্যেকটা রাস্তায় আমাদের হওয়া উচিত। বিকজ যেহেতু উনি ক্রিমিনালসদেরকে এতটা মানে অ্যাপ্রিশিয়েট করেন, অ্যাপ্রিসিয়েশনই বলবো, অ্যাপ্রিশিয়েট করেন যার জন্য ওরা এতটা ক্রাইম করতে ইজিলি ক্রাইম করতে পারে। তো আমার মনে হয় এট লিস্ট সেফগার্ডস ও দেওয়া উচিত ছিল। প্রিভেনশনেরও কিছু ব্যবস্থা রাখা উচিত ছিল যে মহিলাদের সুরক্ষা হবে। কিন্তু উনি কিছুই করেন না। আজকে আপনি যদি দেখেন একটা ছোট্ট একটা উদাহরণ, যে ক্যালকাটা ইউনিভার্সিটির যে কলেজগুলোর দেওয়ালগুলো ধসে পড়ছে, জানলাগুলো ভাঙ্গা। কিন্তু আপনি দেখুন আলিয়া ইউনিভার্সিটিকে যদি আপনি দেখেন, আমার চোখের সামনেই আলিয়া বিশ্ববিদ্যালয়টা হয়েছে। হুম। মানে গভর্নমেন্ট গ্রান্ট পেয়েছে। আর কি এত বড় একটা একর্স জমিনের মধ্যে ইউনিভার্সিটিটা হয়েছে। কিন্তু সেই অর্থে ক্যালকাটা ইউনিভার্সিটি তার যা হেরিটেজ ছিল, তার কিন্তু ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করলেন না। সো ইনফ্রাস্ট্রাকচার ওয়াজ জাস্ট অ্যান এক্সাম্পল। ইনফ্রাস্ট্রাকচারই ডেভেলপমেন্ট করেন না, সেফগার্ড আর কি দেবে? এখানে বেঙ্গল এমন একটা জায়গা যেখানে যারা ভিকটিম তাদের এমনি লোকজন কথা বলতে ভয় পায়, মানে নিজেদের ওপিনিয়ন দিতে কি কোনো ব্যাপারে প্রোটেস্ট করতে ভয় পায়। এই যে ফিয়ার, একটা ফিয়ার সাইকোসিস তৈরি হয়েছে পুরো রাজ্যের মধ্যে, সেটার জন্য কি অনেক ঘটনা এরকম হচ্ছে যেটা চাপা পড়ে যাচ্ছে, এটা আমরা জানতেও পারছি না। অবশ্যই হচ্ছে। পোস্ট পোল ভায়োলেন্স দেখে নিন। ২০২১ এর নির্বাচনের পর যেভাবে তৃণমূল কংগ্রেসের চটিচাটা গুন্ডা মস্তানরা রাস্তায় নেমে নারী নির্যাতন করেছে, ঘরে ঢুকে ঢুকে নারী নির্যাতন করেছে। এফআইআর তো লজ হয়েছে কিছু, অনেক লজ হয়েছে। এমনও আছে যেখানে ওরা এফআইআর লজও করেনি। অনেক জায়গায় তো ডাইরেক্টলি কোর্টে যেতে হয়েছে। ডাইরেক্টলি কোর্টে যেতে হয়েছে। অ্যান্ড উই স উইমেন ক্রাইং অন দ্য স্ট্রিটস। যারা জানে যে তারা এই রাজ্যে, হুম। এই সরকারের মানে কৃপাতে তারা কখনোই বিচার পাবে না। তাই জন্য তাদের কোর্টের দরজা খটখটাতে হয়েছে। আর আমরা দেখেছি যে কোর্টও এটাকে একসেপ্ট করেছে যে পোস্ট পোল ভায়োলেন্স হয়েছে। রেড কেসেসও পরে মানে হুম। কোর্ট থেকে ওটা করা হয়েছে। বিকজ আ শাসক দল এতটাই প্রেশারাইজ করেছে, গ্রামে গঞ্জে ওটা হয়নি। আপনি সন্দেশখালি দেখে নিন। কিছুদিন আগে আমি সন্দেশখালি গেলাম। আমি দেখলাম, আমি নিজে যখন কথা বলেছি ওখানকার মহিলাদের সাথে, মানে তারা তাদের plight-টা যখন বলেছে, মানে খুবই কষ্ট লাগে। মানে পশ্চিমবঙ্গের মাটিতে এরকম হয়। আর ভিকটিমরা কাকে বলবে? আপনি বললেন ভিকটিমরা ভয় পায়। ভয় তো পাবেই। মানে তাদের সাথে নির্যাতন হচ্ছে তাদের ধর্মের আধারে। ঠিক আছে? তাদের সাথে নির্যাতন হচ্ছে তাদের জেন্ডারের বেসিসে। তো তারা আর শাসক দল সেটাকে সাপোর্ট করছে। তারা কোথায় যাবে? এটা তো অবশ্যই। তুমি যুব মোর্চায় আছো, তোমার যদি, আর তুমি নিজেও, তুমি অনেক কমই বয়স তোমার, রাইট? ইউ আর এ ইউথ ইয়োর সেলফ, রাইট? সো তোমায় যদি বলা হয় আজকে
ধরো 26-এ বিজেপি ক্ষমতায় এলো, তো কি কি চেঞ্জেস তুমি বলবে পার্টিকে যে এই চেঞ্জেস গুলো হলে আমি মহিলা হিসেবে সুরক্ষিত মনে করব নিজেকে? চেঞ্জেস তো ফার্স্টলি আমি জানি যে দলটা আমি করছি, হুম। ভারতীয় জনতা পার্টি, তারা এমন একটা আইডিওলজিতে বিশ্বাসী যেখানে নারীদের এতটাই সম্মান হয়, মানে যেটা ইয়ত্র নারীস্তু পূজন্তে রমন্তে তত্র দেবতা, যে নিবাসে নারীর পুজো হয়, নারীর সম্মান হয়, সে নিবাসেই কিন্তু দেবতা বাস করে। এই বিচারধারাতে আদর্শিত আমার দল। আমার মনে হয় না যে স্পেসিফিক্যালি কিছু আলাদা, যেটা আমি বললাম যে আইডিওলজিটা নিয়ে, যে পার্টির যে আইডিওলজিটা, সেটাই কিন্তু রাজ্যে চলে। তো আমার দল যখন সরকারে আসবে এবার 26-এ, আমি জানি যে ফার্স্ট প্রায়োরিটি উড বি উমেন। নট জাস্ট উমেন সেফটি, বাট একটা কড়া স্ট্যান্ড নেওয়া, একটা ভয় পাবে। Criminals will fear this government before committing crime. They'll think that if I do something, this government is very strict. This government will do something যেটা আমরা বিয়ার করতে পারবো না। যেটা আমরা উত্তরপ্রদেশে দেখেছি। যে যখনই মানে এমন সব ঘটনা, রিসেন্টলি সালেমকে স্ট্যাব করে মারা হলো, এন্ড দ্য পারসন হু কমিটেড দ্য ক্রাইম, তারা এনকাউন্টার হলো পুলিশ হুম। দ্বারা। তো এই যে একটা ফিয়ার ফ্যাক্টর, হুম। এটা দরকার পশ্চিমবঙ্গে, যে নারী নির্যাতন যদি করে, ওটার আউটকামটা এতটাই ভয়াবহ হবে যে নেক্সট টাইম আর কেউ করার কথা ভাবতে পারবে না। তো আমার মনে হয় এই মেসেজিংটা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি আসলে এটা এসে যাবে। আর যেটা ইউনিভার্সিটি ক্যাম্পাসে একটা সেফ স্পেস ক্রিয়েট করা, এটা আমার মনে হয় বিজেপি সরকারে আসলেই সম্ভব হবে। যেরকম সিসিটিভি লাগানো প্রত্যেকটা জায়গায়। ইনফ্রাস্ট্রাকচার এখানে একটা বিশাল বড় রোল প্লে করবে। যে লাইটিং এর ব্যবস্থা আমরা দেখি, মানে আপনি মানে চৌড়া রাস্তা ছাড়া আপনি যদি গলি-গলিতে দেখেন, প্রপার স্ট্রিট লাইট ব্যবস্থা নেই। কলকাতার শহরের উপরের কথা বলছি আমি। তো এগুলো তখনই সম্ভব হবে যখন ভারতীয় জনতা পার্টি সরকারে আসবে। বিকজ এই চোরেদের সরকার ৳৮,০০,০০,০০,০০০ ওই মানে বেসিক্যালি সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে পেয়েছে। আর ওই টাকার কোনো হিসাব উনি দিতে পারবেন না। কি করেছে? মানে কলকাতা শহরটাকে আপনি যদি দেখে নিন, যে ওমেন সেফটি ছাড়ুন, কোনো ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্ট নেই। রাস্তাগুলোর যদি অবস্থা দেখেন, আপনারা বুঝতে পারবেন যে একটু বর্ষা আসলেই তারপরে আর বেরোনোর মানে যোগ্যতা থাকে না ওই রাস্তাগুলোতে। মানে এমন ফ্লাড আসে, মনে হয় যে মানে ৪ দিন ধরে বৃষ্টি বাদল হচ্ছিল। আর 4 দিন ধরে জলটা জমে হ্যাঁ, থাকে। জমে থাকে। ড্রেনেজ সিস্টেমটা এতটাই উইক। তো আমার মনে হয় দিল্লিতে আমরা দেখলাম যে সরকার আসলো এত বছর পর, সঙ্গে, সঙ্গে দেখলাম যমুনা নদী ক্লিনিং আমরা প্রসেস দেখলাম। যে কুড়ার পাহাড়টা এত বছর ধরে ছিল, কেজরিওয়াল সরকার ওটাকে সরাতে পারছিল না, কিছু করতে ট্রিটমেন্ট করতে পারছিল না। আম মাননীয় সিএম রেখা গুপ্তাজির সঙ্গে, সঙ্গে প্রসেস করানো শুরু করে দিল। তো যে এফিশিয়েন্সি অফ ওয়ার্ক, এটা আমরা দেখতে পারবো। বিকজ অ্যাজ আই সেড, চোরেদের সরকার গিয়ে যখন একটা সুশাসনের সরকার আসবে, তো আমরা এফিশিয়েন্সি দেখতেই পারবো। অঙ্কিতা, তুমি আহ তোমার কলেজ পাশ হলো কতদিন হয়েছে? রিসেন্টলি, রাইট? I did my পলিটেকনিক graduation in the year of 2021, 2021। and then I completed law. তো তোমার যারা বন্ধু বান্ধব, স্কুলের বন্ধু বান্ধব, যেহেতু তুমি হুম। কলেজ দিল্লি ইউনিভার্সিটি করেছো, তোমার স্কুলের যারা বন্ধু বান্ধব তারা কতজন এখানে আছে কলকাতায় এখন? এটাই তো বিষয়। আমরা যুবক-যুবতীরা এটা নিয়ে খুবই চিন্তিত। মানে পশ্চিমবঙ্গের রাজ্যে, মানে আমার মানে স্কুলিং যে করেছি, আমার সাথে মোস্ট স্টুডেন্টস দে আর গোইং abroad. abroad মানে আম একটা এসকেপ করার চেষ্টা করছে ভারতেরই বাইরে। বিকজ হুম। পশ্চিমবঙ্গের প্রতি একটা আলাদা লাগাম হয়। অন্য স্টেটে গিয়ে যারা পশ্চিমবঙ্গের মানুষ, মানে ওই বাঙালি যে ফিলটা, দে ওয়ান্ট দ্যাট ফিল। আর দেখেছি দিল্লি, গুরগাঁও, ব্যাঙ্গালোরের মতন জায়গা আইটি সেক্টরে চাকরি করছে। বিকজ কারণটা খুবই স্বাভাবিক। পশ্চিমবঙ্গে যেরকম সরকারি চাকরি নেই, সেরকম বেসরকারি চাকরি হতে পারছে না। কেন? ইন্ডাস্ট্রি আপনি ভাগিয়ে দিলে পশ্চিমবঙ্গের থেকে কি করে হবে? ৮০,০০০ কলকারখানা পশ্চিমবঙ্গ থেকে মানে চলে গেছে, বাধ্য হয়েছে চলে যেতে। ৬,০০০ এর ওপর প্রাইভেট কোম্পানিজ আমরা দেখলাম পশ্চিমবঙ্গ থেকে উধাও হয়ে গেছে। কেন? রাজ্য সরকারের জন্য। যেরকম টাইপের উনি ট্রিটমেন্ট করেন, হুম। ওরা চানই না যে পশ্চিমবঙ্গের যুবকদের হাতে চাকরি ওঠে। আমরা দেখলাম রিসেন্টলি যুবসাথীর যে লাইনটা, ওই লাইনের মধ্যে একেকজন ইঞ্জিনিয়ারিং করা স্টুডেন্টস, মানে ইঞ্জিনিয়ারিং পাস আউট হুম। যুবকরা। আমরা দেখলাম ওখানে মানে ভালো, ভালো মাস্টার্স করা, ইভেন পিএইচডি হোল্ডাররা দাঁড়িয়ে আছে। তাহলে আপনি ভাবুন, ৳১৫০০ ভাতার লাইনে আজকে দাঁড়াতে বাধ্য হচ্ছে পশ্চিমবঙ্গের যুব সমাজ। আর উনাকে যখন প্রশ্ন করা হয় এটা নিয়ে, যে জবাবটা উনি দেন যে যুবকদের চাকরির কি দরকার? চপ বিক্রি করতে পারে, ঘুগনি বিক্রি করতে পারে, চা বিক্রি করতে পারে। তো আমি জিজ্ঞেস করব ওনাকে,
মানে এই আপনার পডকাস্ট থেকে আমি বসে ওনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি আপনার ভাইপোকে দিয়ে কেন ঘুগনি বিক্রি করালেন না? আপনি আপনার ভাইপোকে দিয়ে কেন চা বিক্রি করালেন না? আপনি আপনার পরিবারের যুবকদেরকে দিয়ে কেন চপ বিক্রি করালেন না? ওনার কাছে কোনো জবাব হবে এই জিনিসটার। স্বাভাবিক। তো পশ্চিমবঙ্গের যুব সমাজের কাছে এই দায়বদ্ধতাটা কেন যে আমরা ভাতার লাইনে দাঁড়াবো? এত উচ্চশিক্ষা প্রাপ্ত করার পর এত উচ্চশিক্ষা কষ্ট করে পড়াশোনা করে ইঞ্জিনিয়ারিং পাস করে আমরা ভাতার আর লাইনে তবে দাঁড়াতে ১৫০০ টাকা পারছি। ভাতা। আর ওটাকে উনি গর্ব করে বলছে যে ৮০ লক্ষ যুবকদেরকে নাকি উনি ভাতা দিয়েছেন। মানে আপনি ভাবুন, এটা ওনার লজ্জার বিষয় হওয়ার কথা যে ৮০ লক্ষ ওনার রাজ্যের যুবকরা ভাতার ১৫০০ টাকা ভাতার লাইনে দাঁড়িয়ে আছে। She should be ashamed of this thing. আর আরেকটা জিনিস, যে ওনার টিপিক্যাল ভাইপো, যাকে উনি এত ব্র্যান্ডিং করছে অ্যাজ এ ইউথ ফেস, যে আমি অ্যাজ আই মেনশন যে যে জিনিসটা উনি এখানকার যুবকদের থেকে এক্সপেক্ট করছেন, তো সেম জিনিসটা কেন ওনার ভাইপো করে না? আর ওনার ভাইপোর এই আসপর্দাটা কি করে পায় রাস্তায় দাঁড়িয়ে আবার বলার এই বিষয়টা যে ৮০ লক্ষ যুবককে উনি মানে চাকরি না দিতে পেরে ভাতার লাইনে দাঁড় করিয়েছেন আর ওরা আর্কিটেক্ট হবে। ইট শুড বি আ ম্যাটার অফ শেম। আর উনি আবার আশা দেওয়ার চেষ্টা করছে ওরা সরকারে আসলে নাকি, মানে ১৫ বছর ধরে আপনি কি করছিলেন তাহলে? আপনি নাকি ইউথ আইকন। আপনাদের সরকার তো ১৫ বছর ধরে আছে। তাহলে আপনারা কি করছিলেন? আমরা যখন যুব মোর্চার কার্যকর্তারা রাস্তায় নেমে তৃণমূল কংগ্রেস এবং তার চটিচাটা মন্ত্রী মানে নেতৃবৃন্দদের বিরুদ্ধে প্রোটেস্ট করতে, করতে আমরা বলছিলাম যে অযোগ্যদের লিস্টটা আপনি জারি করে দিন। আর কিছু করতে হবে না। কমসে কম ২৬,০০০ চাকরি প্রার্থীদের যোগ্য যারা আছে তারা যাতে তারা যাতে বঞ্চিত না হোক, তাদের পেটে যাতে লাথি না পড়ুক। তারা তো খেটে খুটে পড়াশোনা করে চাকরিটা পেয়েছে, কিন্তু তাদের কি উনি দোষ? উনি করলেন না। The reason is quite well known, যে স্ক্যামটা উনি করেছেন, উনি যদি অযোগ্যদের লিস্টে জারি করতেন, ওই স্ক্যামটা বেরিয়ে আসতো। তো এতটাই চুরি করে ওনার সরকার, উনি সবাই, ওনার ভাইপো, ওনার পুরো সরকারে যতগুলো মন্ত্রী আছে, পার্থ চট্টোপাধ্যায় থেকে আরম্ভ করে আমরা কার, কার নাম নেব? সবাই মিলে চুরিটা এতটাই নিচে লেভেল অব্দি করেছে যে তারা ওদের এই চুরির জন্য ওই ২৬,০০০ চাকরি প্রার্থীদের পেটে লাথি পড়ল। তাদের ঘরের চুলো বন্ধ হয়ে গেল। আর তাদের ভরসা উঠে গেল এই সরকার থেকে। মানে তারা যে বিচার পেতে পারে, তারা কিন্তু বিচার পেল না। আজও যখন আমরা দেখতে পারি, মানে ইভেন তারপরে যখন তারা প্রোটেস্ট করেছিল পিসফুল ওয়েতে, তার এগেইনস্ট এ যে লাঠি চার্জটা হয়েছে, শিক্ষকদের গায়ে ওরা লাঠি মেরেছে ওনার প্রশাসন। তো বাবা, শিক্ষা আমাদের পশ্চিমবঙ্গের গর্ব, সেখানে শিক্ষকের গায়ে লাঠি পড়ছে। ভাবুন আপনি। লাঠি শুধু না, লাথিও পড়েছে। লাঠি পড়েছে। আর she had no shame, no regret, no repentance, no sorrow for this. এর থেকে shameful আর কিছু হতে পারে না। আর মহিলা শিক্ষকদের গায়েও তো মানে মহিলা শিক্ষকদের উপরে অত্যাচার হয়েছে। আর একেকজনের তো মাথা ফেটে গেছে, কারোর পা ভেঙে গেছে। মানে এতটা, মানে ওরা কি আমরা দেখতে পেরেছিলাম যে মুর্শিদাবাদে যখন ছেলে আর বাবাকে ঘর থেকে বের করে মার্ডার করা হয়, ওয়াকআপ বিলের প্রোটেস্টে একটা ইনোসেন্ট, মানে দুজনকে মারা হয়, তার পরিপ্রেক্ষিতে প্রশাসন গিয়ে কিন্তু তাদেরকে উঠিয়ে কিচ্ছু একটা লাঠিও মারে না। না একটা স্টেটমেন্ট দেয়। উল্টো বলে যে ওয়াকআপ বিলের জন্য এই প্রোটেস্টটা হচ্ছে, এন্ড পুরোটা হোয়াইট ওয়াশ করার চেষ্টা করা হয় মুখ্যমন্ত্রী দ্বারা। আর এদিকে শিক্ষকদের মাথায় লাঠি পড়ছে, তাদের মাথা ফাটানো হচ্ছে। তারা কি টেররিস্ট? না তারা কোনো চোর, না তারা কোনো ডাকাত যে তাদের উপর এত বড় হিংসার প্রয়োগ করলেন তারা তো খালি প্রশাসন। মেয়ে চাকরিটাই চেয়েছিল। যে অন্যায়টা ওদের সাথে হয়েছে সেটার জবাব চেয়েছে। এবার আপনি ভাবুন, যে শিক্ষকরা ওই সময় পরীক্ষা দিয়ে চাকরি পেয়েছে, তাদেরকে আবার পড়াশুনো করে আবার সেই চাকরিটা নিতে হবে। আর ওই ডেস্কে বসতে হবে যেখানে আবারও সেই অযোগ্যগুলো পয়সা দিয়ে চাকরি নিবে। তো এই ঘটনাটা ভাবা উচিত। তো বাবা, একটা পরীক্ষা, সেটার জন্য একটা প্রিপারেশন লাগে। এই লেভেলের পরীক্ষার জন্য একটা অন্তত ১ বছরের একটা প্রিপারেশন লাগে। সেটার ফিস, সেটা বারবার করে দিতে হয়। তো পশ্চিমবঙ্গের মতন একখানা জায়গায় যেখানে ইনকাম অলরেডি কম, ইনকাম অপরচুনিটিস কম, সেখানে বারবার করে শিক্ষকদের সাথে এটা হচ্ছে। ওটাই তো, যে রাজ্যে পার ক্যাপিটা ইনকাম অলরেডি কম, আর যে রাজ্যের গর্ব শিক্ষা, মানে শিক্ষার জন্যই পুরো ভারতে আমাদেরকে জানে। আর আমরা জানি যে একটা সময় দেশ বিদেশ থেকে লোকেরা পড়তে আসতো এই পশ্চিমবঙ্গের মাটিতে। আজকে শিক্ষার স্তর এতটাই নিম্ন হয়ে গেছে, শিক্ষকদের আম পেটে লাথি পড়ছে, লাঠি দিয়েও মারা হচ্ছে তাদেরকে, মাথা ফাটানো হচ্ছে। অ্যান্ড অ্যাজ আই সেড, যে যারা সত্যিকার অর্থে ক্রিমিনালস তাদেরকে সেফগার্ড দেওয়া হচ্ছে। তাদের জন্য ডিফেন্সিভ হচ্ছে সরকার। কিন্তু যারা, মানে সত্যিকার অর্থে যাদের পাশে দাঁড়ানো উচিত, তাদের পাশে তো দাঁড়াচ্ছেই না, উল্টো তাদের উপরে অত্যাচার করছে এই সরকার। শিক্ষার অবস্থা কি পশ্চিমবঙ্গে? আজকাল নাকি কলেজে ৪টে ৫টা কাট অফ এর পরেও সিট ভরে না। তোমরা কি দেখছো?
বিজেবাইএম থেকে। তো তোমাদের এক্সপেরিয়েন্সটা কি? আমি এক্সপিরিয়েন্স দিস। আর মানে এই এক্সপিরিয়েন্সটা আজকে বলে না, যবে থেকে এই সরকারটা এসছে আস্তে, আস্তে মানে এতটাই প্যাসিভলি হয়ে এখন অ্যাক্টিভলি এই জিনিসটা রাস্তায় নেমে গেছে। যে শিক্ষার স্তর আমি বললাম যেটা এতটাই নিম্ন হয়ে গেছে। আর সিট ভরছে না, স্ক্যাম হচ্ছে। মানে আধা সময়ে যেটা হওয়া উচিত সেটা না হয়ে এটা হচ্ছে যেটা হওয়া উচিত না। মানে যারা সরকারে আছে তারা এটাকে সলিসিটেট করছে যে যারা পড়াশুনো করতে আসে একটা জিনিস ভাবুন, মানে সিম্পলি একটা নারী সুরক্ষার এই স্থিতি। দূর, দূর থেকে কি আপনার মনে হয় বড়, বড় কলেজে নিজেদের মেয়েদেরকে পাঠাবে? তাদের সুরক্ষার দায়িত্ব তো সরকার নিচ্ছে না। এটা একটা কারণ যে মহিলারা যারা এতটাই অ্যাক্টিভ ছিল, যাদের জন্য এতটা স্পেস ছিল এই রাজ্যের শিক্ষা ব্যবস্থায়, আজকে তারা ২-৩ কদম পিছনে হয়ে গেছে। আজকে কিন্তু কলকাতাকে সেফ মনে করা হচ্ছে না। এটা একটা কিন্তু পয়েন্ট টু বি নোটেড। হুম। আরেকটা বিষয় যেটা মানে সবাই এটাও জানে, শিক্ষার পরও এই রাজ্যে চাকরি পাবে না। আপনারা দেখুন কত হাজার, হাজার শ্রমিকরা বাইরে যাচ্ছে পশ্চিমবঙ্গ থেকে মজদুরি করতে। কেন? শিক্ষা তাদের অব্দি পৌঁছাচ্ছে না। আর পশ্চিমবঙ্গের মাটিতে অ্যাজ ইউজুয়াল ইন্ডাস্ট্রি নেই। তো আ মানে ব্রেইন ড্রেইন ও হচ্ছে এখানে। আর যারা এখানে থাকার চেষ্টাও করছে তারা সুযোগ পাচ্ছে না কিছু করার। তো অ্যাজ এ হোল যেরকম মানে এমন একটা স্থিতি হয়ে গেছে যে যেখানে ডেভেলপমেন্ট স্ট্যাগনেন্ট হয়ে গেছে। অ্যান্ড দ্য বিগেস্ট সাফারার্স আউট হিয়ার আর দ্য ইউথ অ্যান্ড উইমেন। তোমার কি মনে হয় না এই যে চাকরির ক্রাইসিস সবাই মানিয়ে নিতে বাধ্য হচ্ছে, এটা কোথাও সোশ্যালি ইমপ্যাক্ট করছে কি? অবভিয়াসলি করছে। সোসাইটাল তো ম্যাটার্স আছে এখানে। এবার যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় বললেন নিজের বক্তব্যে অ্যাজ আই মেনশন আর্লিয়ার, যখন বলা হচ্ছে চাকরি নিয়ে এসব, তখন উনি বললেন যে, "আপনি চপ বিক্রি করুন, বউকে দিয়ে ঘুগনি বিক্রি করান।" একটা লজিক্যালি বলুন, যে যুবকটা আ উচ্চশিক্ষা অর্জন করার পর হি ইজ নট গেটিং আ জব, হুম। নট ইভেন মানে গভর্নমেন্ট, প্রাইভেট জবও উনি পাচ্ছেন না। আপনার কি মনে হয় একটা চপ বিক্রেতার কাছে নিজের মেয়েকে কেউ তুলে দিবে? কখনোই দেবে না। এটাও কিন্তু একটা সোসাইটাল ইমপ্যাক্ট হচ্ছে। আমরা দেখছি যে ডিলে ইন ম্যারেজেস হচ্ছে। হুম। মানে ৩০ বছর ৩৫ বছর অবধি ছেলেটা চেষ্টা করছে যে চাকরি পাবো, চাকরি পাবো, চাকরি পাবো। এই পরীক্ষা আপনি দেখুন না ওয়েস্ট বেঙ্গলের মানে WBPCS দেখুন না। হুম। আপনি প্রত্যেকটা সরকারে এসে দেখুন, একটা ক্লার্কের চাকরির যদি কখনো নোটিফিকেশন বাই চান্স বেরিয়ে যায়, আপনি দেখবেন কতটা যোগ্য পড়ালেখা ছেলেরা ওটার জন্য আবেদনপত্র দিচ্ছে। জাস্ট থিংক। তো এটা বোঝাচ্ছে সোসাইটালি কতটা আমরা সাফার করছি। আমাদের লিভিং কন্ডিশনস এ এফেক্ট করছে। হুম। অথচ যে শিক্ষা অর্জন করার পর অন্য রাজ্যে একটা মানুষ ৳৫০,০০০ চাকরি নিজের রাজ্যেই পেয়ে যায়। এখানে ওই শিক্ষা অর্জন করার পর যদি অন্য রাজ্যে আমরা না যাই, অবভিয়াসলি ডাবল ইঞ্জিন সরকার যেখানে আছে ভারতীয় জনতা পার্টি, সেখানেই যেতে হচ্ছে চাকরির সন্ধানে। তো এই রাজ্যে কিন্তু পসিবল না। তো কি করতে হচ্ছে? নিজের যে প্রতিভা, নিজের যে প্রোডাক্টিভ কোয়ালিটি, নিজের যে এফিসিয়েন্সি টাকে তার স্তরটা নামিয়ে দিতে হচ্ছে। আর এমন একটা কাজ করতে হচ্ছে যার জন্য মানে ওই ব্যক্তিটা ওটার জন্য যোগ্য নয়। মানে ওটা ও তা নয়তো সবথেকে ও বেশি। আমাকে ছেড়ে বাইরে যাও। হ্যাঁ, নিজেদের বৃদ্ধ মা-বাবাকে ফেলে অনেকেই চায় না যেতে। চেষ্টা করে। কিন্তু আমি যে স্কুল থেকে পড়েছি, ওই স্কুলের মোস্টলি আমার সাথে যারা ছিল তারা they prefer going outside the state. তারা যাচ্ছে গুজরাটে ভালো, ভালো জায়গায় মানে মাল্টিন্যাশনাল কোম্পানিজ এ চাকরি করছে। আমি দেখলাম ব্যাঙ্গালোরে আইটি সেক্টরে চাকরি করছে। ইভেন দিল্লিতে করছে। তো ইভেন আজকের ডেটে হায়ার এডুকেশন এর জন্য বাইরে যাচ্ছে। যে পুরো ভারতের যতটা মাইনরিটি বাজেট পাস হয়েছে আমাদের সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা, তার থেকে বেশি বাজেট পশ্চিমবঙ্গ সরকার মাদ্রাসা অ্যান্ড মাইনরিটি ওয়েলফেয়ার এর জন্য পাস করেছে। আর এদিকে পশ্চিমবঙ্গের যদি হায়ার স্টাডিজ এর কথা আপনি দেখেন, তো আপনি কলেজেস দেখবেন, ইউনিভার্সিটিস দেখবেন, একটা শিক্ষকের ভর্তি বলুন, সবকিছু, কিছুই নেই। সরকারি স্কুল বলুন, কোনটার স্থিতিই ঠিক নেই। তো মানে যদি আপনি মাইনরিটিতে বিলং না করেন, মাইনরিটি বলতে আমি শুধু একটা ধর্মের কথাই, একটা মাযহাবের কথাই বলছি। মুসলমান যদি আপনি না হন, তাহলে পশ্চিমবঙ্গের মাটিতে আপনার না তো রোজগার আছে, না কোনো ওয়েলফেয়ার আছে, না কোনো বেনিফিট আছে। আর এই জুয়ো শাদী ৳১৫০০ দিয়ে কোনো মানুষের ঘর সংসার চলে না। এটা আপনিও জানেন। নিশ্চয়ই। হুম। অঙ্কিতা, অ্যাজ আ যুব নেত্রী, ঠিক আছে? তোমার কি মনে হয় যে কি মানে ইউ আর অলসো again since you represent the youth category also, কি সেক্টরে তোমার মনে হয় যে খুব তাড়াতাড়ি জব জেনারেট হতে পারে এই মুহূর্তে কলকাতায় কিংবা ওয়েস্ট বেঙ্গলে পুরো?
যদি আমরা দেখি একটা যে ব্যাকলগটা ক্রিয়েট হয়ে আছে আমাদের স্টেট গভর্নমেন্টের জবসের যে হুম। ব্যাকলগটা যে ওরা ছাড়ছে না, এতগুলো হুম। সিট ফাঁকা আছে, দে আর নট অ্যালটিং, বের করছে না সার্কুলার বা কিছু, বা অপরচুনিটিস দিচ্ছে না, ওটা প্রথমত হওয়া উচিত। বিকজ এখানে নট জাস্ট সায়েন্সের স্টুডেন্ট, দেয়ার আর স্টুডেন্ট ফ্রম দ্য আর্টস ব্যাকগ্রাউন্ড যারা ভাবে যে সরকারি চাকরি করবে। হুম। সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে যারা আছে মোস্টলি তারা ভাবে যে ইঞ্জিনিয়ারিং পড়বে। ইভেন যারা সায়েন্সের ব্যাকগ্রাউন্ডে কিছুটা আছে তারা স্পেশালাইজেশন কেমিস্ট্রি বায়োকেমিস্ট্রি নিয়ে পড়ে, এসব নিয়ে পড়ে, দে অলসো এক্সপেক্ট যে সরকারের তরফ থেকে সায়েন্টিফিক রিসার্চের জন্য কিছু একটা অপশন হুম। আসবে। এগুলো তো কিছু নেই পশ্চিমবঙ্গে, তো এগুলো তো ভুলে যাওয়ার কথা। হুম। তো ওগুলোর জন্য একটা স্কোপ ক্রিয়েট করা উচিত। আর যেটা মনে হয় যে যেকোনো সরকার সম্ভব না প্রত্যেকটি যুবককে সরকারি চাকরি দেওয়া, কিন্তু ওই রাজ্যে অ্যাটলিস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশনটা ওই লেভেলে যাওয়া উচিত। মাল্টিন্যাশনাল কোম্পানিজ ওখানে অতটা হওয়া উচিত যে যুবকরা সঙ্গে সঙ্গে একটা প্রাইভেট সেক্টরে, যেরকম আইটি সেক্টর বলুন বা আলাদা আলাদা যে নতুন আজকের টাইমে আমরা দেখেছি আমাদের মাননীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কি করে এআই কে প্রমোট করছে, বা আমাদের যে টেকনিক্যাল ওয়ার্ল্ডটাকে প্রমোট করার চেষ্টা করছে, ওটার প্রোগ্রেস বা ডেভেলপমেন্ট নিয়ে ভাবছে, চেষ্টা করছে ইন্ডিয়াকে গ্লোবাল স্পেয়ারে ওই জায়গায় নিয়ে যাওয়ার যেখানে হয়তো বা আমেরিকা বা রাশিয়ার মতন দেশরা আছে। তো ওটাতে আমার মনে হয় যে স্টেটমেন্টটা আগে দেওয়া হতো, হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্যাট দ্য নেশন থিংস টুমরো, ওই জিনিসটা এখানে লাগু করা উচিত। যার জন্য এই সেক্টর গুলোতে ফোকাস করা উচিত, যে আমাদের এআই সেক্টর বলুন, যে আমাদের টেকনিক্যাল সেক্টর বলুন, যেটা আমাদের কি বলে আইটি সেক্টর বলুন, যেখান থেকে আমাদের ফিউচারটা, হুম। ভারতের ফিউচার দেখতে পারি আমরা। তো ওই সেক্টর গুলোতে একটু করা উচিত। ভাইজ্যাগে পর্যন্ত এআই হাব হচ্ছে, কলকাতা মিস আউট। ভাবুন আপনি একটা মেট্রোপলিটন সিটি, সেখানে নেই ওটা। তো এটা অবশ্যই সম্ভব না। এই মুখ্যমন্ত্রীর নির্দেশ বা এই মুখ্যমন্ত্রীর তত্ত্বাবধানে এসব আমরা এক্সপেক্টও করি না। হুম। কিন্তু আমার বিশ্বাস আছে ভারতীয় জনতা পার্টির যেদিন সরকার আসবে, আমরা সবে একটা অন্য পশ্চিমবঙ্গ দেখতে পারবো। ওই পশ্চিমবঙ্গ যেটার আমরা স্বপ্ন দেখছিলাম বিগত ১৫ বছর ধরে। পশ্চিমবঙ্গের ডিগ্রি আছে, চাকরি নেই, যেরকম আমরা কথা বলছিলাম। তো এই যে এটার একটা ফ্রাস্ট্রেশন আসছে কি ইউথের মধ্যে? অবভিয়াসলি, মানে আমি নিজের থেকে একটা উদাহরণ দিব। আমি যখন আফটার কমপ্লিশন অফ মাই 12th আই ওয়েন্ট ফর গ্র্যাজুয়েশন ফর ম্যাথস অনার্স ইন দিল্লি ইউনিভার্সিটি। তো ওখান থেকে আমি ল কমপ্লিট করলাম। তো মাই পেরেন্টস ওয়ান্টেড মি টু সেটেল দেয়ার ওনলি। অথচ আমি পশ্চিমবঙ্গে কলকাতার মেয়ে, হুম। ছোটবেলা থেকে বড় হয়েছি। আই ওয়াজ বর্ন এন্ড ব্রট আপ হিয়ার। কিন্তু জানে যে এক্সপোজার পাবো না এখানে। যতদিন সরকার আছে, এই পশ্চিমবঙ্গের এই সরকারে তো একটা ফ্রাস্ট্রেশনও আছে। আর পিপল এর মানে একটা ঠিক আছে এসকেপই করেছে। বিকজ এখানে না সেফটি আছে, না, মানে প্রত্যেকটা দিন একটা লড়াই, বেঁচে থাকার লড়াইয়ের মতন হয়ে গেছে। আপনি নারী হয়ে আপনি বাইরে বেরোচ্ছেন, আপনার বাড়ি ফিরতে আপনার ভয় লাগবে। এটা একটা লড়াই। তো একটা সময় বলা হতো দিল্লি নাকি আনসেফ ফর উমেন। যখন ২০১২ তে সেই নির্ভয়া কাণ্ড হয়। কিন্তু আজকের ডেটে কিন্তু কলকাতা সেই আনসেফ জোনটা মানে রিচ আউট করে ফেলেছে। সবসময় ওই টাইমে হ্যাঁ। কারোর উপরে দেখতে হতো যে কি কেউ ফলো করছে কিনা, হ্যাঁ, কি তাই জন্য দেখবে। পশ্চিমবঙ্গের যুবক-যুবতীদের মা-বাবারাও চায় তারা যাতে বাইরে গিয়ে সেটেল করুক। তো যেটা আমরা বলি না ভারতের ব্রেইন কেন অ্যাব্রড যাবে? সেরকম আমি এটাও বলব পশ্চিমবঙ্গের মানুষরা যারা, পশ্চিমবঙ্গের যুবক-যুবতীরা যারা এখানে ডিগ্রি অর্জন করছে, যাদের ব্রেইনটা পশ্চিমবঙ্গে কাজে লাগা দরকার, যাদের এফিসিয়েন্সি এবং প্রোডাক্টিভিটি পশ্চিমবঙ্গে কাজে লাগা দরকার, তারা কেন আমরা আমাদের শ্রমটাকে অন্য রাজ্যে দেব? কেন আমাদের ভাবতে হবে অন্য রাজ্যে? এই রাজ্যে কেন না? তো এই ফ্রাস্ট্রেশনটা মানুষের মনে আছে। বিকজ পশ্চিমবঙ্গ একটা আবেগ। মানে আমি তো অন্য রাজ্যে গিয়ে কোথাও গিয়ে ওই আবেগটা আমরা ফিল করতে পারবো না। তাই জন্য আমার মনে হয় যে আমরা এমন একটা শাসন হওয়া উচিত পশ্চিমবঙ্গে যে আমাদের অন্য রাজ্যে যেতে না হয়। এই রাজ্যে সব ব্যবস্থা হওয়া উচিত। আর আমার মনে হয় ওই পশ্চিমবঙ্গ যে আছে সোনার বাংলা, সবসময় ব্রিটিশরাও যখন পশ্চিমবঙ্গে এসেছিল মানে ভারতে এসেছিল, they targeted বেঙ্গল। বেঙ্গল is a hub of everything. তো সেই বাংলাকে আমরা ওই ডেভেলপমেন্টের চরম সীমায় আমরা দেখতে চাই। সেটা সম্ভব ভারতীয় জনতা পার্টির সরকারে। বিজেপির কি ভিশন ইউথের জন্য? বিজেপি, বেঙ্গলের ইউথের জন্য হ্যাঁ, স্পেসিফিক্যালি? তো বিজেপি অ্যান্ড ইউথ বোথ আর সিনোনিমাস টু ইচ আদার। আপনারা যদি দেখেন বর্তমানে ভারতীয় জনতা পার্টির যে রাষ্ট্রীয় অধ্যক্ষ মানে সভাপতি যিনি হলেন, উনি নিজে একটা ইউথ। মানে যে শ্রেণীর, মানে রাহুল গান্ধী যেখানে নিজেকে ৫০ বছরের পর ইউথ বলছে, উনার থেকেও কম বয়সী একজনকে বানানো হয়েছে। মানে আমাদের জন্য একটা গর্বের বিষয় যে ইউথকে ওই স্টেজটা দেওয়া হয়েছে। আমরা দেখলাম বিহারে যখন ইলেকশন হলো, মাইথিলি ঠাকুরের মতন যুবতীরা ইলেকশন লড়েছে। তো এগুলো জিনিস আমরা দেখলাম যে পলিটিক্যাল স্পেসেস এ ইউথ হ্যাজ গট আ ভেরি বিগ প্ল্যাটফর্ম ইন ভারতীয় জনতা পার্টি। আরেকটা জিনিস যেটা ইউথের জন্য কিছু প্রকল্প আনা, কিছু করা।
নরেন্দ্র মোদী কন্টিনিউয়াসলি সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা ইউথের জন্য কিছু না কিছু করছে। আপনারা দেখুন বিকশিত ভারত দেখুন, আপনারা দেখুন, আপনি যদি দেখেন মানে আমার আমার স্টিল মনে আছে ডিউরিং দ্য কোভিড টাইমস উনি একটা ইউথ রাইটার্সদেরকে নিয়ে একটা লঞ্চ করেছিল। মানে হি মানে মাই গভর্নমেন্ট টুগেদার লঞ্চ হয়েছিল, যেখানে অনেক নতুন নতুন লেখকরা চান্স পেয়েছিল। আই এম জাস্ট গিভিং ইউ অ্যান এক্সাম্পল। তো ওই যে থিঙ্কিংটা যে ইউথ ক্যান বি পার্ট অফ এভরি ফিল্ড অ্যান্ড ইউথ শুড বি প্রায়োরিটাইজ, বিকজ বলে না যুবকরা কালকের নয় আজকেরই নাগরিক। এই বিষয়টাকে ইমপ্লিমেন্ট যদি কেউ করতে পারে সেটা ভারতীয় জনতা পার্টি করতে পারে। তোমার কি মনে হয় কি হলে আবার ইউথ উইল স্টে ব্যাক ইন বেঙ্গল? যে কারণগুলোর জন্য ইউথ পশ্চিমবঙ্গ ছেড়ে বাধ্য হচ্ছে যেতে, সে কারণগুলো যদি মিটে যায় তো অবভিয়াসলি ইউথ উইল অবভিয়াসলি স্টে ব্যাক ইন বেঙ্গল। সেটা সব থেকে বড় মানে যেটা শুধু চাকরি নয়, ব্যবসার স্কোপও নেই এখানে। মানে আপনি কার্ড কমিশনের যদি সিটি দেখেন, আপনি কিরকম ভাবে প্রত্যেকটা সেক্টরে যদি কেউ ব্যবসা করতে যায় এখানে, তাদের কার্ড কমিশন দিতে দিতে এমন হয়, আমার মানে আই হ্যাভ সিন পিপল, ভালো ভালো ব্যবসায়ীরা তারা দে আর প্রেফারিং টু গো আউটসাইড বেঙ্গল। তো সবকিছু মানে এন্টারপ্রেনার যেরকম আপনি বললেন ইউথের জন্য আমাদের নরেন্দ্র মোদী ভাবে কি স্টার্ট আপ ক্রিয়েট করছে, স্টার্ট আপের একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, ইউথ ইনফ্লুয়েন্সার্সদেরকে একটা পজিশন দিচ্ছে, একটা স্টেজ দিচ্ছে। সেই অর্থে পশ্চিমবঙ্গে দেখুন কিছু নেই, যুবকদের জন্য কিচ্ছু নেই। এখানে শুধু একটা সেক্টর খুব বেনিফিটেড হয়েছে আমি বলবো, চটি চাটা টলিউডের হিরো হিরোইন্সরা, ওদেরকে ছাড়া আর কেউ বেনিফিটেড হয়নি। তো আজকের ডেটে যদি পশ্চিমবঙ্গে চাকরি আসে, আজকের ডেটে যদি পশ্চিমবঙ্গে স্টার্টআপস খোলার সুযোগ আসে, আজকের ডেটে পশ্চিমবঙ্গে যদি রাজ্য সরকার দ্বারা কন্টিনিউয়াস স্কিমস বেরোয়, যেটাতে করে যেরকম আপনি লাখপতি দিদি স্কিমটা দেখুন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট দ্বারা এসছে, এরকম টাইপের স্কিম যেটাতে ইউথকে মানে যেটা তো মহিলাদের জন্য, এটা ইউথকে যেরকম ভাবে মানে এম্পাওয়ার করবে নতুন স্টার্ট আপ করার জন্য, এমএসএমই ক্রিয়েট করার জন্য, তাহলে আমার মনে হয় পশ্চিমবঙ্গে যুবকরা they will stay back and we need this. ওয়ান লাস্ট কোয়েশ্চেন, তোমার যদি কোনো ইয়াং ভোটারকে কনভিন্স করতে হয় বিজেপি কে ভোট করার জন্য 2026-এ, তুমি কি বলবে তাকে? ফার্স্ট থিং আমি বলবো যে পশ্চিমবঙ্গে যদি আপনি চপ শিল্প, চা শিল্প, ঘুগনি শিল্প থেকে বেরিয়ে সত্যিকার অর্থে শিল্প চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে ভোট করুন। যদি আপনি চান যে বাড়ির থেকে, ইফ ইটস আ উমেন, আই অবভিয়াসলি সে যে আপনারা যদি চান যে রাত 8টার পর বাড়ির থেকে বেরোতে পারেন আর ঘুরতে পারে সেফলি বেরোতে পারবেন, তাহলে ভারতীয় জনতা পার্টিকে আপনি সিলেক্ট করুন। যদি আপনারা পশ্চিমবঙ্গে মাথা উঁচু করে কাজ করতে চান, নিজেদের কিছু করতে চান বা চাকরি চান, তাও ভারতীয় জনতা পার্টিকে সিলেক্ট করতে হবে। আর যদি আপনারা এই তৃণমূল কংগ্রেসের গুন্ডা মস্তানদের থেকে নিজাত চান, তাহলে ভারতীয় জনতা পার্টিকে সিলেক্ট করতে হবে। ভেরি গুড অঙ্কিতা, থ্যাংক ইউ। তোমার সাথে আড্ডা মেরে খুব ভালো লাগলো, এরপরেও আড্ডা মারবো তোমার সাথে। ধন্যবাদ। অঙ্কিতা খুব ইম্পর্টেন্ট কয়েকটা কথা বলেছে, আর খুব ইম্পর্টেন্ট কিছু কিছু টপিক হাইলাইট করেছে। আর ওদের মতন যারা আছে সবাই যাতে ওর স্কুল কলেজের বন্ধুরা, কলেজের না বলবো না, স্কুলের বন্ধুরা যাতে একদিন কলকাতায় এসে, ওয়েস্ট বেঙ্গলে এসে কাজ করতে পারে। আবার তোমাদের স্কুল গ্রুপ হ্যাং আউটস গুলো হবে কলকাতাতেই, বছরে একবার না হয় সপ্তাহে সপ্তাহে। তো সেটাই আমরা আশা করব, রাইট? ওকে, ধন্যবাদ।